হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল বলা যেতে পারে ভারতবর্ষের সীমানা অঞ্চলে, অর্থাৎ আমরা আজকে যাব উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে অবস্থিত 400 বছরেরও বেশি প্রাচীন সাতভাই কালীতলা মন্দিরে। সেই মন্দিরে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে সেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। শিয়ালদা বনগাঁ লোকাল ধরে আপনাদেরকে পৌঁছতে হবে বনগাঁ স্টেশনে, অথবা যারা রানাঘাট থেকে আসতে চান, রানাঘাট, আড়ংঘাটা, কৃষ্ণনগর, গেদে সাইডে যারা থেকে থাকেন তারা রানাঘাট হয়ে এসে পৌঁছতে পারেন বনগাঁ স্টেশনে। রানাঘাট থেকে বনগাঁ জংশনে ডাইরেক্ট ট্রেন অ্যাভেলেবেল আছে। বনগাঁ স্টেশনে নামার পর সেখান থেকে কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন সেটা স্টেশনে নেমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দমদম ক্যান্টনমেন্ট থেকে আমি শিয়ালদা বনগাঁ লোকাল ধরে পৌঁছেছিলাম বনগাঁ স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ জংশনের দূরত্ব 66 কিলোমিটার, আর সময় লেগেছিল মোটামুটি প্রায় 2.25 ঘন্টা। বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল এই বনগাঁ শহরেই। তার অমর সৃষ্টি পথের পাঁচালী, অপরাজিত প্রভৃতি এখানকার মাটির গন্ধ বহন করে। এবং হঠাৎই আমার আজকে মনে পড়ল যে আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 131তম জন্মদিবস। হ্যাঁ, আজকে অর্থাৎ 12ই সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন। এমনকি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও শৈশবের অনেকটা কেটেছিল বনগাঁতেই। অনেকের ধারণা একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা, তাই বন থেকে বনগাঁ নামের উৎপত্তি। প্রাচীনকালে এটি গৌড় নবদ্বীপ রাজ্যের অন্তর্গত ছিল। উত্তর 24 পরগনা জেলার এই বনগাঁ শহরটি কিন্তু অর্থনৈতিকভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা দিয়ে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য আদান প্রদান করা হয়। তাই জন্য ভারতবর্ষের ক্ষেত্রে অর্থনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ এই শহরটি। আমি শিয়ালদা বনগাঁ লোকাল যে ট্রেনটা ধরে গেছিলাম সেটা বনগাঁ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে থেমেছিল। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিলাম। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকটা ভাঙা হয়েছে, ওটা রেনোভেট করা হচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। সিঁড়ি দিয়ে নেমেই সামনে দেখতে পাবেন অটো এবং টোটো স্ট্যান্ড দুটোই রয়েছে। সেখানে গিয়ে বলতে হবে সাতভাই কালীতলা যাব। তবে একটা কথা বলে রাখি, সাতভাই কালীতলা মন্দিরে যাওয়ার জন্য সবসময় টোটো বা অটো কিন্তু অ্যাভেলেবেল থাকে না, বেশ হাতে সময় নিয়ে ওখানে দাঁড়াতে হয়। আমি কিন্তু স্টেশন থেকে নেমেই টোটো বা অটো কিছুই পাইনি। কিছু দূর এগিয়ে ডান দিকে একটা মোড় ঘুরে একটা টোটো পেয়েছিলাম। আমাকে টোটো কাকু 20 টাকায় নিয়ে গেছিল। সাধারণত রিজার্ভ করলে কিন্তু মোটামুটি 60-70 টাকা লাগবে পার পারসন একজন হলে, আর 4-5 জন হলে কোনো অসুবিধা নেই। আমাকে টোটো কাকু একদম মন্দিরের সামনে, যেহেতু রাস্তার উপরেই মন্দিরটা, মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল। আর মন্দিরে ঢোকার মুখে প্রচুর ফুল, মিষ্টি, পুজো সামগ্রীর জন্য যাবতীয় নানান জিনিসের দোকান আপনারা পেয়ে যাবেন, তাই বাড়ি থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এখানে বিভিন্ন ডালার দাম বিভিন্ন রকমের আছে, যেমন 51, 151, 101, 201, 501 সমস্ত কিছু রয়েছে ডালা। আপনারা চাইলে আলাদা আলাদা কিনেও পুজো দিতে পারেন। কোনটার কীরকম দাম রয়েছে এবং প্রত্যেকটা ডালার দাম অনুযায়ী সেই ডালাতে কি কি পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণ এই ডালার দোকানগুলোও প্রায় সবকটাই খোলা থাকে। টাকা ছোট ডালি 101 টাকা, 100 নারকেলের ডালি খড়গা 151, 500 শাড়ির ডালা 500, শাড়ির ডালা 501। আর কেউ যদি আলাদা কিনতে চায় সে আলাদা কিনতে পারে? সব কিছু আলাদা আছে, আলাদা আলাদা আছে, তাই তো? যেটা নেবে আলাদা সব রকম পাবে। আচ্ছা, এই ডালিগুলোর মধ্যে কি মিষ্টি আছে না ওটা আলাদা করে বাতাসে দেওয়া হয় না? এক রকমের ডালায় 5টা ফল পাবে, হালকা শীত, কালি মোমবাতি, মানে বিভিন্ন ডালায় যেমন রেঞ্জ আছে মানে সেরকম কোয়ালিটি আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, যেমন 100 টাকার ডালা 100 টাকা আলাদা ফল থাকে, 51 টাকার আলাদা।
দাম অনুযায়ী আলাদা আলাদা জিনিস। 151 টাকায় যেমন নারকেল থাকছে। হ্যাঁ হ্যাঁ। শাড়ির তলায় আছে 501 টাকা শাড়ি। আমি আগেই বললাম একদম মেন রোডের উপরেই অবস্থিত এই সাতভাই কালীতলা মন্দিরটি। খুবই সাধারণ দেখতে মন্দিরটি হলেও প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। দুপাশে দুটো প্রবেশ করার দ্বার রয়েছে, দুপাশ দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। আর মন্দিরটি পুরোটা লাল রঙের। আমি যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন মায়ের পুষ্পাঞ্জলি দিচ্ছিল প্রচুর ভক্তরা। আমি সেই মুহূর্তেরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মন্দিরের ডান পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু, আর ঠিক তার পাশেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই মন্দিরের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে আগে দিয়ে দিই। মন্দির প্রত্যেক দিন খোলে সকাল 9টার সময় এবং বন্ধ হয় দুপুর 2টোর সময়, আবার বিকেলে খোলে 5টায় এবং বন্ধ হয় রাত 9টার সময়। কিন্তু শনি এবং মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়, তাই জন্য মন্দির কখনো কখনো দুপুর 3টে বা বিকেল 3:30 4টে পর্যন্ত খোলা থাকে মঙ্গল আর শনিবার। আর প্রত্যেক বছর পৌষ মাসে এই মন্দিরে মায়ের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। সেই পৌষ মাস সারা মাস জুড়ে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং মন্দির প্রাঙ্গণে বসে এক মেলা, যা পুরো পৌষ মাস জুড়ে অনুষ্ঠিত হয়। এই মন্দিরে আসা প্রত্যেক ভক্ত বা দর্শনার্থীদের জন্য প্রত্যেক দিন ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই, তবে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় এই মন্দিরে আসা প্রত্যেক ভক্তদের মধ্যে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। মন্দিরের পিছনের দিকে এই 400 বছরেরও প্রাচীন বটগাছটি এখনও রয়েছে, যেই বটগাছের তলায় ডাকাতরা মা কালীর মূর্তি এনে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন। এই বটগাছটি খুব সুন্দরভাবে বাউন্ডারি করে দেওয়া আছে, লোহার গ্রিল ঠিল দিয়ে খুব সুন্দর বেদি তৈরি করে দেওয়া আছে এবং ওই গ্রিলে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা এসে ঢিল বেঁধে গেছেন তাদের মনস্কামনা মাকে জানিয়ে। এবং এই যে বটগাছের ঝুড়ি নেমেছে সেই ঝুড়িতেও প্রচুর ঢিল বেঁধে গেছেন ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে, এবং মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা এখানে এসে মাকে পুজো দিয়ে একটি ঢিল খুলে দিয়ে যান। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানা যায়, অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় 7 জন ডাকাতের একটি দল। সম্পর্কে তারা আপন ভাই ছিল। সমস্ত কিছু ডাকাতি করে ফেরার সময় তারা যখন ফিরছিল তখন শুনতে পান মা কালী তাদের আদেশ দিচ্ছেন, তোরা যখন সব ডাকাতি করে নিলি তখন আমাকেও তোদের সাথে নিয়ে যা। এই আদেশ পেয়ে ডাকাতরা মা কালীর বিগ্রহ নিয়ে আসেন তাদের সাথে। 300 কিলোমিটার পাড়ি দিয়ে ডাকাত দল এসে পৌঁছান ইছামতির তীরে জঙ্গল ঘেরা এই বটগাছের নিচে।
এখানে এসে এই বটগাছের নিচে তারা কালী মূর্তি স্থাপন করেন। কালী মূর্তি স্থাপন করার পরে মা কালীর পুজোর জন্য ডাকাত দল খোঁজ করতে থাকেন একজন পুরোহিতের। স্থানীয় এক পুরোহিত চক্রবর্তী মশাইকে খুঁজে পান তারা। সেই চক্রবর্তীদের বংশ পরম্পরাই পুজো করে আসছে এখনো পর্যন্ত। পুজো শুরু হয় আনুমানিক প্রায় 400 বছরেরও আগে। 7 ডাকাতের নামানুসারে এই মন্দিরের নাম হয় 7 ভাই কালী মন্দির। মন্দিরের এক পাশে বড় বড় বাসন গুছিয়ে রাখা আছে। এই বড় বড় বাসনগুলোতেই প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এই মন্দিরে আসে সমস্ত ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে। পূর্বে এই মন্দিরে বলি প্রথার প্রচলন থাকলেও বর্তমানে বলি প্রথা বন্ধ। তবে কোনো ভক্ত যদি মায়ের কাছে মানসিক করে থাকেন, সেই ক্ষেত্রে ছাগল এনে তার কান ফুটো করে কয়েক ফোঁটা রক্ত দিয়ে পুজো করা হয় এবং তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এছাড়া আর কোনো বলি প্রথা চালু নেই এই মন্দিরে। বর্তমানে মায়ের গর্ভগৃহে আমরা যেই মায়ের বিগ্রহ বা শিলারূপটি দর্শন করে থাকি সেটি পরে প্রতিষ্ঠা করা হয়েছিল, কারণ ডাকাতরা যে কালী মূর্তি বা বিগ্রহ এনেছিল ডাকাতি করে, সেই বিগ্রহটি বটগাছের মূল দ্বারা জড়িয়ে গেছে এবং পরে এই শিলারূপী বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয় মায়ের গর্ভগৃহে এবং তাকেই নিত্য পূজা করা হয়। গর্ভগৃহে মায়ের বিগ্রহ ছাড়াও রয়েছে মায়ের ডান দিকে একটি শিবলিঙ্গ এবং বাঁ দিকে রয়েছে নারুগোপাল এবং রাধাকৃষ্ণের বিগ্রহ। এই মন্দিরে গাড়ি পুজো করা হয়ে থাকে। 3 চাকা, 2 চাকা, 4 চাকা সমস্ত রকমেরই গাড়ি পুজো করা হয়ে থাকে এখানে এবং প্রত্যেকটি গাড়ি পুজোর জন্য দক্ষিণা শুধুমাত্র 251 টাকা। অটো, টোটো, বাইক, স্কুটি, 4 চাকা যেরকমেরই গাড়ি হোক না কেন, দক্ষিণা বা যে মূল্য ধার্য করা হয়েছে সেটা শুধুমাত্র 251 টাকা। আগে থেকে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। যেদিন আপনারা গাড়ি পুজো করতে যাবেন বলে যদি মনে করে থাকেন, তাহলে সেদিনই আপনারা যতক্ষণ মন্দির খোলা থাকে সেই সময়ের মধ্যে মন্দিরে গিয়ে উপস্থিত হতে পারেন গাড়ি নিয়ে এবং দক্ষিণা দিয়ে পুরোহিত মশাইকে দিয়ে আপনারা গাড়ি পুজো করিয়ে নিতে পারেন। এই যে আমি যেদিন গেছিলাম সেদিন বেশ অনেকগুলো গাড়ি পুজো হচ্ছিল। অটো, স্কুটি, বাইক, 4 চাকা প্রতিটি গাড়িই ছিল। এই যে ঠাকুরমশাই পুজো করে দিচ্ছিলেন গাড়ি। সাতভাই কালীতলা মন্দির থেকে সামনের দিকে কিছু দূর এগোবেন আপনারা, মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। এগুলোই দেখতে পাবেন একটা উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে ব্রিজের মতো অংশ। রাস্তার উপরে একটা ছোট্ট কালী মন্দির রয়েছে, তার পাশ দিয়ে একটা সরু গলি ঢুকে গেছে। সেখান দিয়ে ঢুকলে দেখতে পাবেন একটা ব্রিজে ওঠার সিঁড়ি। এই ব্রিজটা হচ্ছে রেল ব্রিজ, তবে এখানে এখন আর কোনো ট্রেন যাতায়াত করে না। এটা ইংরেজদের আমলে তৈরি ব্রিজ। ইছামতি নদীর উপরে তৈরি হয়েছিল এই ব্রিজটা। তখন ট্রেন চলতে, এখন আর চলে না, পরিত্যক্ত রেল ব্রিজ। এবং নিচে রয়েছে ইছামতি নদী। ইছামতি নদীতে ফেরি চলাচল করতো কিছু মাস আগেও, তবে এখন পুরো পানায় ভর্তি,
নৌকো বা ফেরি কিছুই চলাচল করতে পারে না, তাই জন্য এই ব্রিজ দিয়েই পারাপার করতে হয় মানুষজনকে। এই ব্রিজ পেরিয়ে আমরা যাব এবারে এই ব্রিজের ওপারে থাকা শ্মশানকালী মন্দিরে। সাতভাই কালীতলা মন্দিরে এসে জানতে পেরেছিলাম এই মন্দিরে খুব কাছেই একটা শ্মশানকালী মন্দির রয়েছে। ইছামতি নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পেরিয়েই যাওয়া যায়। তো আমি সেই ব্রিজ পেরিয়ে এই যে সিঁড়ি দিয়ে নেমে এলাম এই দিকে। এই সিঁড়ি দিয়ে নেমে জাস্ট কিছু দূর এগোলেই আপনাদের চোখে পড়বে শ্মশানকালী মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে এটাও লাল রঙেরই মন্দির। এটা হচ্ছে গুরু মদন বাবার তৈরি শ্মশানকালী মন্দির। এবারে আমরা এই মন্দিরটির মাকে দর্শন করব। এই মন্দিরটিও একদম ইছামতি নদীর পাড় ঘেঁষেই অবস্থিত। এই পুরো নদীটা একদম পানায় ভর্তি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটিও খুব সাধারণ, কিন্তু এই মন্দিরের বিগ্রহ মানে দেবী কালীর যে বিগ্রহ রয়েছে সেটি খুব বিরল। সাধারণত এরকম কালী মূর্তি সচরাচর আমরা দেখতে পাই না। তো সেই কালী মূর্তি আমি এবার আপনাদেরকে দর্শন করাবো। এই মন্দিরটি খুব নির্জন। মন্দির খোলে সকাল 11টার সময়, খুব বেশিক্ষণ এই মন্দিরটা খোলা থাকে না। যদি প্রচুর মানুষজন হয় কোনো বিশেষ পুজোর দিনে অমাবস্যাতে তখন হয়, নাহলে 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। মায়ের গর্ভগৃহে এখানে মা কালীর যে বিগ্রহটি রয়েছে তিনি দশভুজা। হ্যাঁ, সাধারণত মা কালীকে আমরা চতুর্ভুজা দেখেছি বা কিছু জায়গায় দ্বিভুজাও দেখেছি, কিন্তু দশভুজা কালী মূর্তি খুবই বিরল, দেখা যায় না বললেই চলে। এখানে মা কালীর বিগ্রহের উচ্চতা যথেষ্ট এবং তিনি দশভুজা, কিন্তু একটা হাতে খড়গ ধরে আছেন এবং আরেকটা হাতে নরমুণ্ড। বাকি হাতগুলোতে কিন্তু কোনো অস্ত্র ধরে নেই। মা কালীর বিগ্রহের পাশে রয়েছে বাপাশে রয়েছে একটি সিংহাসনে দেবী দুর্গার একটি বিগ্রহ, যারও নিত্য পূজা করা হয়। আর সিংহাসনের ঠিক সামনেই রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মদন বাবা, ওনার একটি ফটো। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।